পরিমল টাকা জমাইয়াছে। কথাটা অবিশ্বাস্য হইলেও সত্য। লিলুয়ার রেল কোম্পানির যে কারখানা আছে, বছর ৮ পূর্বে পরিমল ঢোকে মাসিক ১৭ টাকা ৬ আনায়। সে মাহিনা আজ অনেকখানি বাড়িয়া ৩১ টাকা ৬ আনায় পৌঁছিয়াছে। কিন্তু সেই সঙ্গে সংসারেও ৫টি পোষ্য বাড়িয়াছে, স্ত্রী ও ৪টি ছেলে মেয়ে। মা আর বিধবা বোনটি তো ছিলই। পৈতৃক বাড়িটা নিজের বটে, কিন্তু সেইখান হইতে লিলুয়া পৌঁছিতে মাসিক ৬.৫ টাকা রেল কোম্পানিকে দিতে হয়। ইহা ছাড়া জমি জায়গা তাহাদের কিছুই ছিল না। উপার্জন করিবার দ্বিতীয় লোকও কেউ সংসারে নাই। তাহার বাবা একটা পাঠশালার পণ্ডিত ছিলেন। তাহা সত্ত্বেও বহু কষ্ট করিয়া ছেলেটিকে লেখাপড়া শিখাইতেছিলেন। কিন্তু পরিমল যখন 2nd ক্লাসে পড়ে, তখনই তাহার বাবা গেলেন মরিয়া। লেখাপড়ার কোনো সম্ভাবনাই রহিল না। শুধু উদরান্নের জন্যই মায়ের দেহে যাহা কিছু ধুলা গুঁড়া ছিল, সব 1 বৎসরের মধ্যে শেষ হইয়া গেল। তখন পাড়ার মাখন মল্লিকের কাছে বহু কাঁদা কাটা করিয়া হাতে পায়ে ধরিয়া পরিমলের জন্য ওই কাজটি তিনি জোগাড় করেন। সেই হইতে আজ পর্যন্ত সে ওই কাজই করিয়া আসিতেছে। রাত 4টের সময় উঠিয়া স্নান সারিয়া তাহাকে ভাত খাইতে বসিতে হয়। তাহার পর প্রায় মাইল 2 রাস্তা হাঁটিয়া স্টেশনে আসিয়া ভোরে ট্রেন ধরে এবং 4টা পর্যন্ত সেখানে ভূতের মতো খাটে। দৈবাত, এবং সেটা সৌভাগ্যক্রমেই, ওভার টাইম পাইলে সন্ধ্যা 6টা পর্যন্ত। ফলে বাড়ি পৌঁছিতে রাত্রি 8টা-9টা। এই 16 ঘন্টা সময়ের মধ্যে তাহার জলখাবার বরাদ্দ ছিল আটার খান্দুই বাসি রুটি এবং তাহাও হইয়া না উঠিলে 1 পয়সার মুড়ি। ইহাতে শরীর থাকে না, কিন্তু তা না থাক, সংসার চলে। তাহার জীবনের সর্বাপেক্ষা ভুল বোধহয় ওই বিবাহ করাটা। কিন্তু যৌবন সাংসারিক অবস্থা বিবেচনা করিয়া আসে না। মনের মধ্যে ফাল্গুন সকলকারই একদিন জাগে। তাই 23 বৎসর বয়সের এক রঙিন অপরাহ্নে যদি সে বিবাহে সম্মতি দিয়াই থাকে, তাহাতে আপনারা অপরাধ লইবেন না। সে ভুলের যে শাস্তি তাহাকে বইতে হইতেছে, তাহা অপরাধের তুলনায় গুরু। ওভারটাইম পর্যন্ত হিসাব করিয়া মাসিক আয় তাহার 35-36 টাকা পর্যন্ত হয়। কিন্তু তাহাতে এতগুলি প্রাণীর ভরণ পোষণ, জামা কাপড় হইতে শুরু করিয়া ছেলের দুধ ও ঔষধের দাম জোগানো যে কি অসাধ্য ব্যাপার, তাহা সকলেই অনুমান করিতে পারিবেন। প্রতি মাসের শেষেই 3-4 দিন তাহাকে বাজার না করিয়া ডালের বড়া এবং ডালের উপর দিয়া চালাইতে হয়। কিন্তু তবুও বাল্যকালের একটি অভ্যাস সে ছাড়িতে পারে নাই। প্রতি রবিবার অপরাহ্নে দেশের অদ্বিতীয় মুমূর্ষু লাইব্রেরিটিতে আসিয়া সে নিয়মিতভাবে মাসিক ও সাপ্তাহিক কাগজ, যে কয়টি লাইব্রেরিতে পাওয়া যায়, সব কটিরই পাতা উল্টাইত। লিলুয়া ওয়ার্কশপের একেবারে সরস্বতীহীন আবহাওয়ায় আজও যে সে কি করিয়া তাহার একদা সাহিত্য চর্চার স্মৃতি জাগাইয়া রাখিয়াছে, ভাবিয়া সে নিজেই বিস্মিত হইত। কিন্তু তবুও ওইটুকুই ছিল তাহার সান্ত্বনা। পল্লীগ্রামের দরিদ্র ঘরের নোংরা জীবনযাত্রা, লিলুয়ার সেই বিশ্রী আবহাওয়া, সর্বদা সহস্র রকমের অভাবের চিন্তা, এ সমস্ত ভুলিয়া যাইত সে ওই 1.5 ঘন্টা সময়ের মতো। বড়লোকের অদ্ভুত বিলাসের কাহিনী, আধুনিকা তরুণী মেয়েদের প্রণয় বিলাস, কত নরনারীর ব্যথা বেদনা, আনন্দ নিরানন্দের অপূর্ব কাহিনী পড়িতে পড়িতে প্রত্যেকটি সে মন দিয়া অনুভব করিত। নিজের কঠিন জীবনযাত্রার বন্ধুর রূপ কল্পনার সেই ইন্দ্রধনুচ্ছটায় একেবারে ঢাকিয়া যাইত। সেই সময়টুকুর জন্য সে সম্পূর্ণ বিপরীত আবহাওয়ায় বিচরণ করিত। ভদ্রলোকের বাড়ির চায়ের টেবিলের দামি চা ও মাছের কচুরির গন্ধ পর্যন্ত যেন তাহার নাকে আসিয়া পৌঁছিত।
কিন্তু সে ওই 1.5 ঘন্টা। তারপরই বাড়ি ফিরিয়া আবার দিন দারিদ্র মলিন জীবনযাত্রা শুরু হইত। মায়ের বকুনি, স্ত্রীর সহস্র রকমের অভাব অভিযোগ, রুগ্ন দুর্বল ক্ষুধার্ত ছেলেমেয়েগুলির অবিশ্রাম ঘ্যানঘ্যানানি, এবং তারপর দিন আবার অফিস। এইভাবেই এই দীর্ঘদিন কাটিয়াছে। অফিস হইতে ফিরিবার পথে বন্ধুবান্ধবরা যখন ট্রেনে তাস বিছাইয়া বসিত এবং নানাবিধ অশ্লীল রসিকতা করিয়া সারাদিনের ক্লান্তিকে লঘু করিবার চেষ্টা করিত, তখন সে এক একদিন তাহাদের সাথে যোগ দিত। আবার এক একদিন শরীর খারাপের দোহাই দিয়া গাড়ির কোণে মাথা রাখিয়া চক্ষু বুজিয়া কল্পনার আশ্রয় লইত। কোনোদিন ভাবিত যে সে বন্ধু বান্ধবদের লইয়া চাঙ্গুয়ায় খাইতে গিয়াছে, সেখানে ঝকঝকে মেয়ে মিলি দত্তের সহিত দেখা হইয়াছে, সরস কথাবার্তায় সে সকলকে ছাপাইয়া গিয়াছে। মিলি দত্ত সে ছাড়া আর কাহার দিকে চাহিতেছে না পর্যন্ত। কিংবা তরুণ সাহিত্যিকদের নায়করা যেমন ইম্পেরিয়ালে গিয়ে ভারমুথ বা শ্যাম্পেন খায়, সেও তেমনি খাইতে গিয়াছে। কিভাবে সেখানকার বেয়ারাদের ফরমাস করিতে হয় বা ফিরিবার সময় কি পরিমাণ বকশিস করিতে হয় তাও তাহার কণ্ঠস্থ, সুতরাং কল্পনা করিতে তাহার বাধে না। মিলি দত্তর চেহারা কিরূপ হইবে বা ভারমুথের আস্বাদ মধুর কিনা এ সম্বন্ধে বিন্দু মাত্র ধারণা তাহার ছিল না, এবং তাহার প্রয়োজনও বিশেষ সে অনুভব করিত না। ওই রকম একটা অস্পষ্ট কল্পনা স্বপ্নময় তন্দ্রার মতো কিছুক্ষণের জন্য তাহাকে আবেশ আচ্ছন্ন করিয়া রাখিত। কিন্তু তবু সে দুরাশা। আগে আগে সে টাকা জমাইবার চেষ্টা কয়েকবার করিয়াছে, ফল হয় নাই। অতি কষ্টে 2-1টা ওভারটাইমের কথা গোপন করিয়া সেই টাকা সে পোস্ট অফিসে জমা দিয়াছিল। কিন্তু যখনই টাকাটা 10-12 কোঠায় ওঠে, তখনই বাড়িতে কাহারও না কাহারও দুর্দান্ত অসুখ হয়, আর টাকা বাহির করিয়া না দিয়া উপায় থাকে না। নিজের স্ত্রী পুত্র চোখের সামনে বিনা চিকিৎসায় মরিবে, আর সে সেভিংস ব্যাংকের খাতা লইয়া চুপ করিয়া বসিয়া দেখিবে, এ কেমন করিয়া সম্ভব হয়? ফলে সেখানকার জমার অঙ্কটা 4 আনায় আসিয়া ঠেকিয়া রহিয়া গিয়াছে। এখন আর জমাইবারও উপায় নাই। অভাবের ঘরে অর্থপ্রাপ্তির দিকটায় সকলেই সজাগ হইয়া ওঠে। তাহার ফিরিতে কত বিলম্ব হয় সেই হিসাব মতো স্ত্রী ও জননী মাসের শেষে কত টাকা কত আনা বেতন প্রাপ্য হইবে তাহার নির্ভুল হিসাব করিয়া রাখেন, এবং বলাই বাহুল্য যে খরচের হিসাবও সেই অঙ্ক অনুসারে শেষ ক্রান্তি পর্যন্ত ধরা হয়। কিন্তু দিনে দিনে টাকা জমাইবার আশা যত দুরাশা হয়, পরিমলের অন্তরের ক্ষুধাও তত উগ্র হইয়া ওঠে। শেষে সে এক অভিনব উপায় ভাবিয়া বাহির করিল। বাড়িতে বলিতে শুরু করিল যে বাসি রুটি তাহার হজম হয় না, অম্বল হয়, সুতরাং মুড়ি খাওয়াই তাহার পক্ষে শ্রেয়। অফিসে সকলকে জানাইয়া দিল যে রুটি বা মুড়ি কোনোটাই হজম হয় না, এমনি সাংঘাতিক তাহার পেটের অবস্থা। এইভাবে প্রাণপণে ইচ্ছাশক্তির জোরে দৈনিক একটি করিয়া পয়সা সঞ্চয় করিয়া সে টাকায় পরিণত করিতে লাগিল। অর্থাৎ একদিনের ভোজের আশায় নিজেকে সে প্রতিদিন বঞ্চিত করিয়া চলিল। ইহা ছাড়াও অবশ্য সে 2বার 2টি টাকা বাড়তি উপার্জন করিয়াছিল। অফিসের থিয়েটারের দলের পার্ট লিখিয়া দিয়া একটি করিয়া টাকা পাইয়াছিল। ইতিপূর্বেও সে লিখিয়াছে, কিন্তু টাকা লয় নাই। এখন আর না লইলে চলে না, বৃথা পরিশ্রম করিবার মতো অবস্থা তাহার নাই। যা হোক, টাকা তাহার জমিয়াছে। 10টি টাকা, পয়সা আনি দুয়ানি সিকি মিলাইয়া 10টি টাকা তাহার জমিয়াছে। টাঙ্গুয়ায় খাইতে ঠিক কত খরচ পড়ে তাহার জানা ছিল না, কারণ গল্প লেখকরা কখনো ওই জিনিসটির কথা লেখে না। তবুও সে মনে মনে ধারণা করিয়া লইয়াছিল যে সেখানে যখন দেশি লোকেরাই খায় তখন খুব বেশি হইবে না, এইবার খাইতে যাওয়া চলিবে। কিন্তু শুধু চাঙ্গুয়ায় খাওয়া নয়, তাহার আশা ছিল আরো বেশি। হাওড়া স্টেশনে নামিয়া ট্যাক্সি করিয়া চাঙ্গুয়ায় যাইবে, সেখান হইতে 1 প্লেট ফাউল কাটলেট ও সম্ভব হলে অর্থাৎ
খরচা যদি খুব বেশি না হয়, এক ডিশ মটন কারিও খাইয়া সে সিনেমায় যাইবে, সেখান হইতে আবার বাড়ি। আচ্ছা, পয়সা যদি না কুলায়, এবার না হয় হাঁটিয়া কিংবা বাসে ফিরিবে, কিন্তু এই সমস্ত প্রোগ্রামটি তাহার হওয়া চাই, ইহার সামান্য ব্যতিক্রমও চলিবে না। সে অধীর আগ্রহে বড়দিনের ছুটির অপেক্ষা করিতে লাগিল। ওই সময় সাহেব পাড়া সাজায় ভালো, বায়োস্কোপেও ভালো ছবি আসে, হয়তোবা গ্রেটা গার্বোর ছবিও আসতে পারে, এবং ওই সময় ওই দিকের হোটেলে আহার্যও ভালো তৈয়ারি করে। বড়দিনের দিনটিতেই সে যাইবে 3:44 ট্রেনে, আর ফিরিবে সে যত রাত্রি হয়। বড়দিনের আগের দিন সে বহুদিন আগেকার জীর্ণ সিল্কের জামাটি বাক্স হইতে বাহির করিল, এবং সেই সঙ্গে বিবাহের সময়কার দেশি কাপড়টি। কাপড় জামা ধোপার কাছে গিয়া আবার টাটকা ইস্ত্রি করাইয়া লইয়া বাড়ি আসিয়া সযত্নে সাজাইয়া রাখিল, এবং সাদা ক্যাম্বিসের জুতাটিকে বার 2 খড়ি মাখাইয়া যথেষ্ট সাদা করিল। বোনের প্রশ্নের উত্তরে জানাইল, এক বন্ধুর বাড়ি বড়দিনের নিমন্ত্রণ আছে। পৈতৃক শালটি বহু স্থানেই কীট দষ্ট হইয়াছে, তবুও ময়লা আলোয়ানের অপেক্ষা সেইটাই শ্রেয় বিবেচনা করিয়া সেটিও বাহির করিল। বড়দিনের দিন সকাল সকাল স্নানাহার সারিয়া দাড়ি গোঁফ ভালো করিয়া কামাইয়া বেলা 2:30টার সময় কাপড় ছাড়িতেছে, এমন সময় স্ত্রী আসিয়া কাছে দাঁড়াইল। যদিচ তাহার তখনকার মানসিক অবস্থার কোনো ছোটখাটো জিনিস চোখে পড়া উচিত নয়, তবুও তাহার মনে হইল ইন্দিরার মুখখানা খুবই শুষ্ক দেখাইতেছে, চোখের ভাবও যেন ছলছলে। সে উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিল, তোমার চোখ মুখ অমন ছলছল করছে কেন গো? জ্বর হয়নি তো? ঈষৎ অভিমান ক্ষুণ্ণ কণ্ঠে ইন্দিরা জবাব দিল, জ্বর তো কদিন ধরেই বিকেলের দিকে হচ্ছে, একটু ঘুষঘুষে জ্বর, আর তার সঙ্গে তলপেটের কাছে কেমন একটা ব্যথা। বিকেলবেলাই ব্যথাটা ধরে, জ্বরও সেই সময় আসে, আবার রাত্রির 8টা-9টা নাগাদ ছেড়ে যায়। মিনিট 2 স্তম্ভিতভাবে দাঁড়াইয়া থাকিয়া পরিমল কহিল, কই, আমাকে তো এ কথা একবারও বলনি। ইন্দিরা ম্লান হাসি হাসিয়া কহিল, বললেই বা তুমি করতে কি শুনি? মল্লিকদের নবউর নাকি ঠিক অমনি হয়েছিল। অশোক সার বলে কি একটা ওষুধ আছে, তাই খেয়ে ওর সেরেছে। তার দামও ঢের, 1.5 টাকা 2 টাকা বোতল। পরিমল কহিল, দাম যতই হোক, অসুখ যখন হয়েইছে তখন একটা ব্যবস্থা করতে হবে তো, দরকার হয়তো ধার করেও করতে হবে। ইন্দিরা জবাব দিল, হ্যাঁ, আমার অসুখে আর ধার করে ওষুধ কিনতে হবে না, ও আপনিই হয়েছে, আপনিই সেরে যাবে। ধার যে করবে, ধার শুধবে কি দিয়ে শুনি? খোকাটা শীতে কিরকম কষ্ট পাচ্ছে, ধার করবার হলে 1.5 টাকা দিয়ে ওর একটা সোয়েটারই আগে কিনে দিতুম। ইন্দিরা শাশুড়ির ডাকে বাহির হইয়া গেল, কিন্তু পরিমলের সমস্ত উত্তেজনা যেন নিমেষে বরফের মতো জমিয়া গেল। সে কোনো রকমে কাপড় জামা জুতা পরিয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। কোঁচাটা ঠিকমতো কোচানো হইল কিনা দেখিবার মতো উৎসাহও তখন তাহার ছিল না। চলিতে চলিতে একটু একটু করিয়া আবার মনকে দৃঢ় করিল, অভাব তো আছেই, চিরকালই থাকিবে, তবে এই একটি মাত্র দিন যাহার জন্য সুদীর্ঘকাল ধরিয়া সে অপেক্ষা করিয়াছে, সেই দিনটিকে সে কি জন্য নষ্ট করিবে? না, যাহা হইবার হউক, তাহার উৎসব সে আজ শেষ করিবেই। গাড়িতে আসিতে আসিতে তাহার দৃঢ় সংকল্পের ফাঁকে ফাঁকে ইন্দিরার শুষ্ক মুখ যতবার দেখা দিবার চেষ্টা করিল, ততবারই সে জোর করিয়া তাহাকে মন হইতে সরাইয়া দিল। শেষ পর্যন্ত মনকে প্রবোধ দিল, আচ্ছা বেশ তো, চিকিৎসা যদি করাইতেই হয় তো ধার করিয়াই তাহার খরচ যোগাইবে, এই টাকাও যেভাবে জমিয়াছে ধার শোধও না হয় সেইভাবেই হইবে, তাহার জন্য আজিকার প্ল্যান নষ্ট হয় কেন? হাওড়ায় নামিয়া সোজাসুজি একটা ট্যাক্সিতে চড়িয়া বসিল। ট্যাক্সি যে আজকাল দরদস্তুরে পাওয়া যায়,
সে কথা পরিমলের জানা ছিল না। তাই খানিকটা দূর গিয়াই যেমন মিটারের অঙ্ক উঠিতে শুরু করিল, তাহার মুখও ততই শুকাইয়া উঠিতে লাগিল। মনে হইল এই টাকার প্রতিটি পয়সা সে সঞ্চয় করিয়াছে নিজেকে বহুক্ষণ উপবাসী রাখিয়া। প্রতিদিন এ কি অপব্যয়! ট্যাক্সির নরম গদি যেন ক্রমে কণ্টক সজ্জা হইয়া উঠিল। বাহিরের হাওয়া বৃশ্চিক দংশনের মতোই তাহাকে জ্বালা দিতে লাগিল। মনে পড়িল ইন্দিরার শুষ্ক বিবর্ণ মুখ, মনে পড়িল ছেলে মেয়েদের শীতার্ত পাণ্ডুর চেহারা। ইন্দিরা তাহার ঘরে আসিয়া কত দুঃখই পাইতেছে, তাহারও তো একদিন আমোদ করিবার অধিকার আছে। আমোদ চুলায় যাক, চিকিৎসা পর্যন্ত হইতেছে না, অথচ এই অর্থ সে অপব্যয় করিতে বসিয়াছে। ছেলে মেয়েদের এই পৃথিবীতে কি সে নিজেই টানিয়া আনে নাই? তাহাদের ক্ষুধার অন্ন, শীতের বস্ত্র দেওয়া কি সর্বাগ্রে প্রয়োজন নয়? কোন অধিকারে সে তাহাদের বঞ্চিত করিয়া নিজে উৎসব করিতে চলিয়াছে? মিটারের প্রতিটি 2 আনি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহার বক্ষ স্পন্দন যেন দ্রুততর হইতে লাগিল। প্রতিটি 2 আনি যেন 8 দিনের ক্ষুধার যন্ত্রণা লইয়া তাহার চোখের সামনে বিভৎস মূর্তিতে আসিয়া দাঁড়াইতে লাগিল। সেই দুর্দান্ত শীতেও সে ঘামিয়া উঠিল, শরীর যেন অবসন্ন হইয়া আসিল। টাঙ্গুয়ার সামনে ট্যাক্সিওয়ালাকে 1.5 টাকা ভাড়া চুকাইয়া দিয়া সে মিনিট 5 হোটেলের আলোকোজ্জ্বল উৎসব মুখরিত অভ্যন্তরের দিকে চাহিয়া রহিল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলিয়া আবার স্ট্র্যান্ড রোডের রাস্তা ধরিল। না, নভেল আর সে পড়িবে না। সাহিত্য তাহাদের জন্য, ওয়ার্কশপের কুলিদের জন্য নহে। ফিরিবার পথে ইন্দিরার ঔষধ, খোকার সোয়েটার, কোলের মেয়েটার জন্য একটা গরম কাপড়ের ফ্রক এবং আজকের বেদানা কিনিয়া লইল। বোন এবং মায়ের জন্য 2টি ভীমনাগের নতুন গুড়ের সন্দেশ কিনিয়া পকেটে ফেলিয়া একটা রেস্তোরাঁর সম্মুখে আসিয়া আবার মিনিট খানেক ইতস্তত করিল। কিন্তু নিজের এতদিনের আশাকে এভাবে অপমান করিতে তাহার মন সরিল না। সে হাওড়া ব্রিজের উপর দিয়া হাঁটিতে শুরু করিল। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আবার হাজির হব এরকমই সুন্দর একটি গল্প নিয়ে। আজকে আসি।